সুপ্রসতী মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রামীণ হেলথ লিমিটেড এবং সুখীর পক্ষ থেকে আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদেরকে সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা। আরো একটি সোমবার, আরো একটি সোমবারে আরো একজন নতুন চিকিৎসক, এবং যে চিকিৎসক আপনাদেরকে অনেক ধরনের পরামর্শ দিবেন এবং যে চিকিৎসক আপনাদের মনের অনেকগুলো কথা জানার চেষ্টা করবেন, জানানোর চেষ্টা করবেন। এবং সেই চিকিৎসকের সাথে আছি আমি, আরো একজন চিকিৎসক, ডক্টর হোসেন মোহাম্মদ আলামিন। আজকের সঞ্চালনায় আছি ক্লিনিক্যাল প্রধান, গ্রামীণ হেলথ লিমিটেড। এবং আমার সাথে আছেন একজন বিশিষ্ট মানুষ, যিনি নিউরোলজি নিয়ে কাজ করেন, নিউরো মেডিসিন নিয়ে কাজ করেন। তো আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল, আগারগাঁও, ঢাকা। ডক্টর আসাদুজ্জামান আসাদ কথা বলবেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে আপনারা আসলে সব সময়ের জন্যই কথা বলি বা আমরা সব সময়ের জন্য চিন্তা করি, যে মাথা ব্যথা। তো সাধারণ মানুষের একটা কমন সমস্যা হচ্ছে যে আমার মাথা ব্যথা করে। কিন্তু মাথা ব্যথাটা আসলে যে শুধুমাত্র ব্যথা না, এটা কখনো কখনো সতর্ক সংকেত হতে পারে। এবং এই সতর্ক সংকেত থেকে অনেকটা সময় অনেকের কাছে অনেকের জন্য বিপদ হতে পারে, সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্য আজকে আমাদের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে, বা যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটি হচ্ছে মাথা ব্যথা উপসর্গ নয়, সতর্ক সংকেত। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। তো প্রথমে আমি ডক্টর আসাদুজ্জামান আসাদ স্যারকে অত্যন্ত অভিবাদন জানাচ্ছি আমাদের সুখী প্ল্যাটফর্মে আসার জন্য। স্যার, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একদমই মূল পর্বে চলে যাই, সেটি হচ্ছে যে মাথা ব্যথা। তো আমি একদম যদি আপনাকে জিজ্ঞাসা করি যে মাথা ব্যথা কাকে বলে, কারণ আমি একটু যদি এক্সপ্লেইন করার চেষ্টা করি, যে বিভিন্ন সময় মানুষ বলে যে আমার মাথাটাকে ব্যথা করছে, এবং এজ চিকিৎসক হিসেবে আমরা কিন্তু জানি যে মাথার কিন্তু ডিফারেন্ট পার্ট আছে, কোন জায়গায় কোন ব্যথা হলে আমরা সেটাকে কি বলি এবং কিভাবে ডায়াগনোসিস করি। তো একটু কি বলবেন মাথা ব্যথার সংজ্ঞা আপনি কিভাবে দিবেন সাধারণ মানুষের জন্য? আচ্ছা, ধন্যবাদ ডক্টর আলামিন। আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে মাথা ব্যথা। অ্যাকচুয়ালি মাথা ব্যথা হয়নি বা মাথা ব্যথা কখন ফেস করেন এরকম আসলে মানুষ খুঁজে পাওয়াটা আসলে ডিফিকাল্ট। মাথা ব্যথা বলতে আমরা বুঝি যে আমাদের যে হেড আছে, এই হেড, আমরা হেড স্ট্রাকচার, এই হেডের মধ্যে কিন্তু আমাদের আছে হচ্ছে স্কাল্প প্রথমে। এর উপরের যে আমার আবরণটা স্কাল্প, এরপরে আছে আমাদের হাড়, এবং হাড়ের নিচে থাকে ব্রেইন। ব্রেইন থাকে, এবং এই যে পুরা আবরণটা বা মাথা থেকে ইভেন মুখ, তার ভিতরে আছে সাইনাস আমাদের। অনেকগুলো মানে বায়ুকুঠুরি যদি আমরা বলি, সেটার সাইনাস আছে। তারপর হচ্ছে কিছু ব্লাড ভেসেল আছে, রক্তনালী আছে। সো এই যে ব্রেনের ভিতরে পেইন সেন্সিটিভ যে স্ট্রাকচার যতগুলো আছে, স্কাল্প থেকে শুরু করে ব্লাড ভেসেলস, তারপর হচ্ছে ব্রেইন, এই মেনিনজেস, মানে ব্রেনের যে পর্দা, এগুলো এগুলো যে কোনোতে সমস্যা হলে, বা যে মাসেল আছে আমাদের এই মাথার উপরে, কিছু স্কাল্পের উপরে স্কাল্প মাসেল আছে, মানে মাংসপেশি আছে, সেগুলো থেকেও কিন্তু মানে ব্যথা হতে পারে। তো এই যে স্ট্রাকচারটি আমাদের ঘাড়ের উপরে, এই স্ট্রাকচারের যে কোনো জায়গায় ব্যথা হলে আমরা সাধারণত এটাকে মাথা ব্যথা বলি। বা আমরা মাথা বলতে শুধু আমরা যদি মাথা বলবো তাই না, মানে শুধু স্কাল্প বলবো তাই না, মাথার ভিতরের অংশ কিংবা মাথার এই যে মুখের আশপাশের অংশ, সাইনাস, এগুলোর যে কোনো ব্যথা হলে আমরা সেটাকে মাথা ব্যথা বলি। আর মাথা ব্যথাটা বেসিকলি একটা হচ্ছে সিমটম বা উপসর্গ আর কি। এটা কিন্তু কোনো রোগ নয়, এটি একটি জাস্ট উপসর্গ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর আসাদ। আপনি যেটা বললেন যে মাথা ব্যথা কোনো রোগ নয়, এটা একটা উপসর্গ, কিন্তু কখন মাথা ব্যথাটা আসলে আমাদের একটা গুরুতর রোগের লক্ষণ হতে পারে, কখন এটা উপসর্গ থেকে একটা ডিজিজে কনভার্ট হতে পারে, এই ব্যাপারে একটু আমাদেরকে জানাবেন। রাইট, এটাও চমৎকার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আমাদের মাথা ব্যথাকে যদি আমরা মোটা দাগে ভাগ করি, দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি হেডেক, আর একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেকের অর্থ হচ্ছে যে প্রাথমিক যে মাথা ব্যথা। প্রাথমিক যে মাথা ব্যথা, সেটি হচ্ছে, আমরা বলি সাধারণত যে এটি কোনো রোগের কারণে মাথা ব্যথা নয়। ঠিক আছে, কোনো রোগের কারণে মাথা ব্যথা নয়, শুধু মানে কোনো রোগ নয়, এমনিতেই মাথা ব্যথা। এটি এটি মধ্যে আছে আমরা যেটা বলি টেনশন টাইপ হেডেক, সবচেয়ে কমন টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন হেডেক, এবং আরো কিছু অটোনমিক হেডেক, বা কিছু আমরা ক্লাস এর মধ্যে ক্লাস্টার হেডেক যেটাকে বলি, সেগুলো মানে এটার মধ্যে কোনো ডিজিজ বা অসুখের কারণে এই মাথা ব্যথাগুলো হচ্ছে না, এটা এমনি এমনিতে মাথা ব্যথা হচ্ছে, এটাকে বলি প্রাথমিক প্রাইমারি হেডেক। আমরা যেটা নিয়ে কনসার্ন, আপনার যে প্রশ্ন সেটা, সেটা হচ্ছে আমরা সেকেন্ডারি হেডেক নিয়ে কনসার্ন। মাথা ব্যথা সেকেন্ডারি বা কোনো অসুখের কারণে হচ্ছে কিনা। অন্যান্য যখন অসুখের কারণে হয় সেটাকে আমরা বলি সেকেন্ডারি হেডেক। এটাই আমাদের কনসার্ন। তো এই যে সেকেন্ডারি হেডেক, এটা হতে পারে অনেক কারণে। সেটা হতে পারে স্ট্রোকের কারণে, সেটা হতে পারে স্ট্রোক, হতে পারে আবার রক্তনালী বন্ধ কিংবা মাথায় রক্তক্ষরণ, হতে পারে মাথার ভিতরে কোনো টিউমারের কারণে,
হতে পারে মাথার ভিতরে কোনো প্রদাহ বা কোনো ইনফেকশনের কারণে, হতে পারে মাথার যে প্রেশারটা, আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, সেটা বেড়ে গিয়ে কিন্তু মাথা ব্যথা হতে পারে। ইভেন যাদের বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ভাস্কুলাইটিস নামে এক রোগ হয়, ব্লাড ভেসেলের রোগ, সেটার কারণে মাথা ব্যথা হতে পারে। এই যে প্রতিটি রোগের কথা বললাম, অনেক সময় ইনফেকশন থেকে অ্যাবসেস হয়ে যায়, মানে ঘা হয় মাথার ভিতরে, সেটা থেকে মাথা ব্যথা হতে পারে। এই যে কারণগুলো, এই যে রোগগুলো, আমরা এগুলো নিয়েই কনসার্ন। এগুলো কিন্তু খুব বেশি না, এগুলো হচ্ছে ওভারঅল আমরা যদি বলি তাহলে 5%। প্রাইমারি হেডেক বা প্রাথমিক মাথা ব্যথা কিন্তু 95%, যেটা নিয়ে আমাদের মাথা ব্যথার খুব বেশি কারণ নাই। কিন্তু আমাদের মাথা ব্যথার কারণ এই 5%, এই 5% নিয়ে। কখন আমরা যে এই 5% মাথা ব্যথাটা সাথে কি কি থাকলে এই 5% হতে পারে, সেটা আমরা একটা ধারণা করি কিন্তু। এইটা নিয়েই আমাদের আসলে অ্যাকচুয়াল কনসেপ্ট, এবং আমি মনে করছি বা ধারণা করছি আজকের প্রোগ্রামটা আসলে আমরা এইটা নিয়েই এবং এটা নিয়েই না, কথা বলবো আজকে আর কি। আমরা টোটাল প্রোগ্রামটা হচ্ছে মাথা ব্যথা নিয়ে কথা বলবো, কারণ আসলে রাইট। মাথা এমন একটা জায়গা যেটা আমাদের পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে, এবং মাথা ব্যথা হলে আসলে আমাদের কোনো কিছু ভালো লাগে না। যেটা আপনি বলছেন যে প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক দুইটা আলাদা আলাদা জায়গা থেকে। তো এর মধ্যে একটা অন্যতম জিনিস বেশিরভাগ মানুষ মনে করে যে, আমি অনেক রোগীদেরকে দেখেছি যারা একটু মাথা ব্যথা হলেই প্যারাসিটামল খাচ্ছেন, একটু মাথা ব্যথা হলেই তারা এটাকে মাইগ্রেন মনে করতেছেন, এবং মাইগ্রেন মনে করে তারা টাফনিল খাচ্ছেন। এটা হচ্ছে সাধারণ মানুষের, জনগণের ওষুধ। কখনো কখনো তারা প্রচন্ড মাথা ব্যথা হলে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছেন, দাঁতের ডাক্তারের কারণে মাথা ব্যথা। আবার কখনো তাদের খুব বেশি মাথা ব্যথা হলে তারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন। অর্থাৎ মাথা ব্যথা করলে যে কোনো ভাবে হোক মাথা ব্যথাটাকে কমাতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে, একজন সাধারণ মানুষ কিভাবে বুঝে উঠবেন যে কোন ব্যথাটা মাইগ্রেনের ব্যথা, কোন ব্যথাটা সাইনাসের কারণে ব্যথা করছে, কোনটা টেনশনের কারণে ব্যথা করছে? এই মাথা ব্যথার পার্থক্যগুলো তারা আসলে আচ্ছা। কিভাবে বুঝবেন? এবং অনেকেই বলেন আমার অর্ধেক কপাল ব্যথা করছে, পুরোটা ব্যথা করতেছে না, আমার অর্ধেক হ্যাঁ, ব্যথা ওই যে করছে। গ্রাম এই অঞ্চলে দেখা যায় বিষয়টাকে বলে আপনি আতকোপালি ব্যথা, আধকপালি ব্যথা, আতকোপালি বিষ বলে। রাইট? রাইট। এই বিষয়টাকে ধন্যবাদ। আপনি তো কিভাবে ব্যাখ্যা করবেন? এই বিষয়গুলো নিয়ে আমি একটু ব্রিফে বলি, মানে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে। আপনি যেটা বললেন, যেটা নিয়ে যে মাইগ্রেন জনিত ব্যথা বা টেনশন জনিত ব্যথা, হ্যাঁ, বা সাইনাসের ব্যথা, আপনি আপনি আহ, আমাদের যে মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথার কিন্তু মোটামুটি 92, যেটা বলছিলাম 92-95% ক্ষেত্রে কিন্তু এই এই ব্যথাগুলো, লাইক মাইগ্রেনের ব্যথা, অথবা সবচেয়ে বেশি হচ্ছে টেনশন টাইপ ব্যথা, টেনশন টাইপ হেডেক। আচ্ছা, আমরা প্রথমে আসি টেনশন টাইপ, যেহেতু এটা সবচেয়ে বেশি কম, সেটা নিয়ে কথা বলি। টেনশন টাইপ হেডেকটা আসলে কেমন হয়? টেনশন টাইপ হেডেকটা যেটা হয় সেটা হচ্ছে যে মাথায় যে ব্যথাটা হয়, মাথার ভিতরে একদম প্রচন্ড চেপে ধরা ব্যথা হয়, একদম মাথা ব্যান্ড লাগবে, মানে আমার মাথাটা চারদিকে চেপে ধরছে, এরকম টাইপ একটা মাথা ব্যথা হবে। এবং দেখা যাবে যে এই মাথা ব্যথাটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু থাকে না, এবং দিন যত যাচ্ছে, যত বেশি সময় অতিক্রম করছে, তত মাথা ব্যথাটা আমার আস্তে আস্তে বাড়ছে। এবং এই টেনশন জনিত যে মাথা ব্যথাটার সাথে আমার ঘাড় ব্যথা থাকতে পারে, আর থাকতে পারে, তারপর মাথাটা একটু ভার ভার লাগে, মনে হচ্ছে, অনেকে বলে আসছে মাথা ভার ভার লাগছে, ব্যথা করছে। এই টেনশন টাইপের যে হেডেকটা, এটার সাথে হচ্ছে মাথাটা একটু ভার ভার লাগে। তারপর হচ্ছে যে এই যে টেনশন টাইপ হেডেক, এটার সাথে দেখা যাচ্ছে যে অনেক সময় যেটা হচ্ছে বমি বমি ভাব থাকতে পারে। তো সাধারণত টেনশন টাইপ হেডেকে কিন্তু বমি হয় না। এবং এটি দেখা যাচ্ছে যে কোনো তার ব্যাকগ্রাউন্ডে কোনো হিস্ট্রি আছে, লাইক কিরকম, তার হয়তো কোনো অ্যাংজাইটির প্রবলেম আছে, বা কোনো কিছু নিয়ে সে ডিপ্রেসড, এগুলো কিছু কিছু ফ্যাক্টর, ট্রিগারিং ফ্যাক্টর থাকে। এরকম মাথা ব্যথা কিন্তু সবচেয়ে বেশি কমন। হ্যাঁ, এরকম মাথা ব্যথার ক্ষেত্রে কোনো বমি থাকে না, বা আলোতে গেলে বাড়ে না, বা ফোনে কথা বললেও দেখা যাচ্ছে যে বাড়তে পারে, ফোনে কথা বললে বাড়তে পারে এরকম ব্যথা, বাট ইউজুয়ালি বাড়ে না। এই টেনশন টাইপ একটা দেখা যাচ্ছে আমার প্রতিদিনই কিন্তু থাকতে পারে। আমাদের মাসে 14 দিন কিন্তু থাকতে পারে। এটা গেল টেনশন। এরপর আসি আমরা মাইগ্রেন, যেটা বলছিলাম, মাইগ্রেনের ব্যথাটা হয় সাধারণত এক পাশে মাথায়, যে কোনো এক পাশে হয়। এবং যেটা বলছিলাম টেনশন টাইপ যে হেডেকটা, ওইটার মাথা ব্যথার তীব্রতা যেটা হয় সেটা হচ্ছে মৃদু থেকে মাঝারি। আর মাইগ্রেন যে মাথা ব্যথাটা, সেটা হচ্ছে মাথার যে কোনো এক পাশে হবে, এবং এটা হবে মাঝারি থেকে তীব্র, তীব্র মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা। এবং দেখা যাচ্ছে যে মাথা ব্যথার সাথে বমি হচ্ছে, অনেক সময় অড়া থাকে, ওরা মানে হচ্ছে চোখে জিগজ্যাগ লাইন দেখতে পাচ্ছে, ভিজুয়াল কিছু অড়া। এবং সে কিন্তু বুঝতে পারে যে আমার মাথা ব্যথা হবে, হ্যাঁ। তার জাস্ট মাথা ব্যথা হওয়ার আগে একটা অরা ফেজ থাকে, অনেক সময় সবারই থাকে না, ক্লাসিক্যাল মাইগ্রেন যেটা, সেরকম সেটাতে থাকে। এবং এই মাথা ব্যথার সাধারণত স্থায়ী হয় 4 থেকে 72 ঘন্টা। দেখা যাবে যে তার সপ্তাহে একদিন বা মাসে একদিন থেকে 2 দিন, 3 দিন, ইভেন 4 দিন, 4 দিনের বেশিও কিন্তু হতে পারে এই মাইগ্রেনটা। এবং এই যে মাইগ্রেনটা, এটার সাথে দেখা যাচ্ছে যদি রোদে যায়, আলোতে যায়, ফোনে কথা বলে, বা চারদিকে প্রচন্ড শব্দ, এগুলোতে কিন্তু বাড়ে। হ্যাঁ, তারপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের কারণে, বিশেষ করে পিরিয়ডের সময়টাতে। তারপর হচ্ছে যদি পিল খায় কেউ, এগুলো কিন্তু ট্রিগারিং ফ্যাক্টর মাইগ্রেনের ক্ষেত্রে। যখন এইগুলো এগুলো থাকে, তখন ইভেন চকলেট খেলে, ক্যাফিন বা কফি জাতীয় খাবার খেলে, তখন কিন্তু এইটাই মাইগ্রেন
হেডেকটা এটা বাড়ে। আরেকটা কি বলছিলেন, সাইনাসের ব্যথা। সাইনাসের ব্যথাটা কিন্তু আসলে প্রাইমারি হেডেক না, এটা সেকেন্ডারি হেডেক। সেকেন্ডারি হেডেকের মধ্যে সবচেয়ে বিনাইন, বিনাইন মানে হচ্ছে মানে মন্দের ভালো আর কি, মানে মন্দের ভালো। সাইনোসাইটিস তো আসলে খুব বেশি আমরা মনে করি না যেটা জীবনঘাতী অসুখ বা ইয়ে, এটার কারণে কিন্তু মাথা ব্যথা হয়। সাইনাসের হেডেক গুলো কোথায় হয়? সাইনাস যে জায়গাগুলোতে থাকে আমাদের, লাইক আমাদের কলের সামনের দিকে এখানে ফ্রন্টাল সাইনাস থাকে, তারপর নাকের এইদিকে আমাদের ম্যাক্সিলারি সাইনাস থাকে, ভিতরের দিকে মডাল সাইনাস থাকে। তো এই জায়গাগুলোতে ব্যথা হবে, এই জায়গাগুলোতে ব্যথা হবে, মনে হবে যে ধরে আছে এই জায়গাটা আমার, ধরে আছে। তারপর যে এই ব্যথার সাথে সর্দি থাকতে পারে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে নাক তার এক পাশে বা দুপাশে বন্ধ হয়ে থাকতে পারে। তারপর হচ্ছে যে অনেক সময় দেখা যায় সাইনোসাইটিস যদি হয়ে যায়, হ্যাঁ, ইনফ্লামেশন হয়ে যায়, সেখান থেকে ইনফেকশন হতে পারে, সেটার কারণে জ্বর হতে পারে তার, এই হয়। আবার দেখা যাচ্ছে যে যখন এই প্রদাহটা কমে যায় তখন এই মাথা ব্যথাটা থাকে না। এই মোটামুটি এই তিনটি কিন্তু আসলে কমন, প্রাইমারির মধ্যে এই দুটো, আর সেকেন্ডারির মধ্যে সাইনোসাইটিসের যে হেরেক্টি বলে। সো কেউ যদি দর্শকরা যারা আছে বা যারা শুনছে তারা যদি এই মনে করে যে এই যে আমার এই প্রবলেম গুলো আছে, তাহলে তারা এই ক্যাটাগরাইজ করতে পারে। তবে 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 এখানে একটা জিনিস আছে যে অনেকেই দেখা গেল যে পরে নিজে নিজেই হঠাৎ করে ওষুধ খাচ্ছে। এই ওষুধ খাওয়াটা কিন্তু আসলে ঠিক না, কারণ আপনার মাথা ব্যথাটা ক্যাটাগরাইজ করলেও কিছু কিছু জিনিস অনেক সময় তীব্র মাথা ব্যথা, মাইগ্রেনের অনেক সময় দেখা গেলো মাইগ্রেনের রোগী এসছে তীব্র মাথা ব্যথা নিয়ে, সেটা কিন্তু অন্য কিছু হতে পারে। সেটা হতে পারে তার মাথায় কোনো একটা হেমোরেজ হয়েছে, হ্যাঁ, সাইবার কোনো একটা hemorrhage, তীব্র মাথা ব্যথা, বমি হচ্ছে, এটা কিন্তু মাইগ্রেনেও থাকে। সো আমার মনে হয় যদি এরকম থাকে তাহলে অবশ্যই একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদ, আপনি খুব চমৎকার ভাবে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। কারণ সাধারণ মানুষ আসলে এই বিষয়পত্রগুলো আসলে গুলিয়ে ফেলে যে আমার মাথা ব্যথা করছে, তার মানে মাথা ব্যথার ঔষধ আমাকে এখনই একটা টাফনিল খেলাম আমি সুস্থ হয়ে গেলাম। তো মাথা ব্যথার পিছনের যে ব্যথাটা থাকে সেটাকে তারা অনুসন্ধান করে না বা এটার কারণ তারা জানার চেষ্টা করলো না। একটা জিনিস সবসময় খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অনেকেই আমরা বলি যে এখনকার জেনজির যুগ, বেশিরভাগ সময় মানুষ মোবাইল দেখে, বেশিরভাগ সময় মানুষ ফেসবুক রিলস দেখে, সব সময় টিভি দেখে। তো এই আমি তো দেখছি টিভি, আমি তো দেখছি আসলে মোবাইল ফোন, আমি তো মাথা দিয়ে কোনো কিছু করছি না, আমি তো চোখ দিয়ে দেখতেছি। তো এই যে দেখার সাথে আসলে মাথা ব্যথার কেন সম্পর্ক, যেটা আপনি অলরেডি মেনশন করছেন, কিভাবে আসলে এই মাথা ব্যথার সাথে আমাদের ফোন দেখা বা মোবাইল দেখা কিংবা টিভি দেখার সাথে মাথা ব্যথা হতে পারে, এটা যদি একটু আপনি ব্যাখ্যা করতেন। আপনি চমৎকার একটা বিষয় ফোকাস করেছেন, এটা কিন্তু আসলে নাওয়েডেজ খুবই একটা অ্যালার্মিং, মানে অ্যালার্মিং বলতে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুস। বিশেষ করে আমি আমার চেম্বারে যে প্র্যাকটিস করি সেখানে দেখা যাচ্ছে যে ইয়াং যে পেশেন্ট গুলো পাই, বিশেষ করে ইয়াং পেশেন্ট গুলো, তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নিয়ে দেখি স্ক্রিনিং টাইম বেশি, স্ক্রিনিং টাইম বেশি। সো এখানে যে জিনিসটা হয়, স্ক্রিনে আমরা যে টেনশন টাইপ হেডেকটা বলি, টেনশন বলতে বোঝা যাচ্ছে আসলে অ্যাংজাইটি বা টেনশন, এই টেনশন ঠিক আছে, কিন্তু তার যে টেনশন টাইপ হেডেকের ম্যানেজমেন্ট বলে, এটা কিন্তু আসলে মাসেল টেনশন হয়। মাথার মাসেল গুলি, চোখের যে মাসেল গুলো আছে, আই মাসেল, তারপরে স্কাল্পের যে মাসেল গুলো আছে, ঘাড়ের যে মাসেল গুলো আছে, এই মাসেল টেনশনের কারণে কিন্তু ব্যথা হয়। এটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক। সো যখন কেউ স্ক্রিন টাইম অনেক সময় নিয়ে ইউজ করে, বিশেষ করে একজন সুস্থ মানুষের কিন্তু স্ক্রিনিং টাইম, বিশেষ করে যারা রিক্রিয়েশনাল স্ক্রিন টাইম, রিক্রিয়েশনাল স্ক্রিন টাইম কিন্তু 2 ঘন্টার বেশি হওয়া উচিত না কখনোই। এক, দুই নম্বর হচ্ছে যে অবশ্যই তাকে রাতে ঘুমানোর আগে 1 থেকে 2 ঘন্টা আগে স্ক্রিন কিন্তু অফ করতে হবে। কারণ দেখবেন যে স্ক্রিন যদি সে, এখানে কয়েকটা জিনিস, স্ক্রিন ইউজ করছে, স্ক্রিন ইউজ করার কারণে সে স্ক্রিনে যে ব্লু লাইটটা থাকে সেটা কিন্তু খুবই ক্ষতি করে। এটা করে কি আমাদের যে হরমোনাল যে মেলাটোনিনটা আছে, মেলাটোনিন কিন্তু আমাদের আমাদের ঘুম পাড়ায়, আমরা যেটাকে বলি এই হরমোনটা আমাদের সিক্রেশন না হলে কিন্তু আমরা মানে ঘুমাতে পারি না, বা ঘুমের জন্য এটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন, এটাকে সাপ্রেস করে। তো এই হরমোনটা যখন সিক্রেশন হয় না তখন কিন্তু আমাদের ঘুম আসে না। সেখানে কয়েকটা জিনিস, এক হচ্ছে মেলাটোনিন সাপ্রেশন হচ্ছে, 2 নম্বর হচ্ছে ঘুম আসছে না, 3 নম্বর হচ্ছে যে মাসেল টেনশন বেড়ে যাচ্ছে, লাইক চোখের যে মাসেল গুলো থাকে আমাদের আই বলি, তখন কোন স্ক্রিন থাকলে সে ওই জায়গাটাতে ফোকাস করে, তার অ্যাকোমোডেশন যে রিফ্লেক্সটা ওই জায়গাতে থাকে। হয় কি মাসেল গুলো টেন্সড হয়ে থাকে, মাসেল গুলো রিল্যাক্স করার সময় পায় না। হ্যাঁ, এই কারণে কিন্তু মাসেল টেনশন থেকে তখন এই মাথা ব্যথাটা হয়। হ্যাঁ, এই যে কারণে এই জন্য আমরা বলি যে এই মাসেল বা টেনশন টাইপ যে হেডেকটা, এটার অন্যতম একটা প্রোভোকিং ফ্যাক্টর হচ্ছে বর্তমান যুগে স্ক্রিনিং টাইম। স্ক্রিনিং টাইম ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এই দিকে একটু সচেতন হতে হবে। প্রথম কথা হচ্ছে স্ক্রিনিং টাইম কমিয়ে দিতে হবে। আর আর যারা অ্যাকচুয়ালি যাদের কাজ অ্যাকচুয়ালি স্ক্রিনিং, যারা বসে থাকে, যারা ফ্রিল্যান্সিং করে, ব্যাংকার আছে বা ইঞ্জিনিয়ার আছে যারা কম্পিউটারের সামনে ইউজ করে, তাদেরও এই সমস্যাটা হয়। কিন্তু তাদের যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ব্লু কাট লেন্স ব্যবহার করতে হবে, যদিও এটা সাইন্টিফিক্যালি খুব বেশি যে উপকারে সেটা না। প্লাস হচ্ছে যে কিছু রুল আছে, লাইক 20-20-20 রুল, যেটা আমরা বলি 20-20-20 রুলটা কি একটু বলি আমি, সেটা হচ্ছে যে সংক্ষেপে সেটা হচ্ছে যে প্রতি 20 মিনিট স্ক্রিনিং টাইম দেওয়ার পরে
20 মিনিট স্ক্রিনিং টাইম দেওয়ার পরে সে করবে কি, 20 ফিট দূরত্বে কোনো একটা জিনিসের প্রতি ফোকাস করে সেখানে 20 সেকেন্ড তাকিয়ে থাকবে, বা জাস্ট ডাইভার্ট করা তার ইয়েটাকে, চোখটাকে করলে হবে কি, এই যে অ্যাকোমোডেশন রিফ্লেক্সের কারণে যে মাসেলগুলো টেন্সড হয়ে আছে সেটা রিল্যাক্সের সময় পাবে। এই রিল্যাক্সটা হলে কাজের ফোকাসটা বাড়বে, এই টেনশন যে হেডেকটা এটা কমে যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদ। আহ, এরপরে আমার খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এবং এটা আমার মনে হয় সাধারণ যে কোনো মানুষই এই প্রশ্নটা করে। সেটি হচ্ছে যে যখন আমাদের খুব বেশি পরিমাণে চাপ আসে, লেটস সে আপনার হচ্ছে যে পরীক্ষার চাপ, কাজের চাপ, পড়াশোনার চাপ, তখন একটা টেনশন শুরু হয়ে যায় এবং তখন দেখা যায় যে মাথা আমার প্রচন্ড ব্যথা করছে। আবার ওই কাজের বা চাপটা শেষ হয়ে গেলে মাথা ব্যথাটা কিন্তু আর থাকছে না। তো এর পাশাপাশি দেখবেন যে এখনকার বেশিরভাগ জেনারেশন আছে, আমার মনে হয় এখানে যারা জয়েন করেছেন সবার আমাদের মতো এরকম একটা চোখে চশমা আছে। তো আসলে আমরা কখন বুঝবো যে আমার এই মাথা ব্যথাটা চোখের সমস্যার কারণে হচ্ছে, এবং চোখের ব্যথার কারণে এই ব্যথাটা মাথা ব্যথা হচ্ছে? আবার কখনো কখনো দাঁতের ব্যথাও কিন্তু রেফার্ড পেন হিসেবে মাথা ব্যথা হিসেবে চলে আসতে পারে। তো একজন সাধারণ মানুষ হিসেবে সে কখন বুঝবে যে আমার মাথা ব্যথার জন্য আমার দাঁতের ডাক্তারের কাছে যাওয়া দরকার, কিংবা আমার মাথা ব্যথা হওয়ার জন্য আমার চোখের ডাক্তারের কাছে যাওয়া দরকার? এটা সাধারণ মানুষের কাছে বোঝার কি উপায়টি আছে, এটা যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ ডক্টর আলামিন। এখানে তিনটা জিনিস নিয়ে আপনি বলেছেন, সেটা হচ্ছে যে চোখের প্রবলেম, দাঁতের প্রবলেম, আরেকটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে একটা কি জানি বললেন, চোখের দাঁতের একটা সমস্যা, মানে কখন চোখের এবং দাঁতের, কখন চোখের আমি ডাক্তার দেখাবো, কখন আমি কখন দাঁতের দাঁতের ডাক্তার ডাক্তার, দেখাবো, কারণ দুটোতেই আমার ব্যথা হচ্ছে। মাথা, রাইট। এখানে চোখের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে চোখের ব্যাপারটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমি কোনো একটা জিনিস লিখতে গেলাম বা দূরের, মানে বিশেষ করে এটাতে বেশি হয় যারা মায়োপিক তাদের প্রবলেমটা বেশি হয়। মায়োপিক হলে কি দূরের জিনিস দেখতে পারে না, ঝাপসা দেখছে। হ্যাঁ, কোনো জিনিস দেখতে পাচ্ছে না, ঝাপসা দেখছে। দূরে হঠাৎ করে একটা বিলবোর্ডে লেখা গেল, কিরে এই লেখাটা তো আমি আগে ভালো দেখতাম এখন দেখতে পাচ্ছি না কেন। এটা এক নাম্বার। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কম। এবং বাচ্চারা যখন টিভি দেখে দেখা যাবে যে কি সে টিভি দেখছে কিন্তু সে দূরে, আগে যেখানে বসে দেখতো সেখানে দেখতে পাচ্ছেন, সে একটু সামনে গিয়ে দেখছে এবং তার কিন্তু সে মাথা ব্যথা কমপ্লেন করছে। কারণ হচ্ছে কি ওইটাই, যে সে তার মাসল, যে আই মাসেল গুলো সেগুলো রিফ্রাকশন করতে পারছে না। হ্যাঁ, তার ওই মায়োপিয়ার কারণে। তো এই এরকম যদি হয়, দেখা যাচ্ছে যে টিভি দেখছিল আগে দূর থেকে, সেটা এখন দেখছে সে কাছাকাছি চলে গিয়ে দেখছে। দূরের কোনো একটা জিনিস সে আগে দেখতে হলো, এখন সে ঝাপসা দেখছে। পড়তে গেলে হঠাৎ করে দেখা যাচ্ছে আগে প্রবলেম হতো না, এখন 1 ঘন্টা বা 30-25 মিনিট পর পরে দেখা যাচ্ছে তার এরকম করে মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, ঝিম ধরে যাচ্ছে। তো এগুলোর কারণে যদি কোনো প্রবলেম হয়, তাকে আমরা বলি যে একটু চোখটা রিফ্রাকশনটা পরীক্ষা করে নিয়ে আসতে, কারণ রিফ্রাকশনের কারণে মাথা ব্যথা হয়। আরেকটা চোখের প্রবলেমের কারণে মাথা ব্যথা হয়, সেটা হচ্ছে গ্লুকোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা বলি এটা আমরা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। তো এই গ্লুকোমাতে তীব্র মাথা ব্যথা হয়, বমি হয়, হ্যাঁ, এবং চোখের চারপাশে পেইন হয়, যে চোখের চারপাশে চোখের প্রেশার বেড়ে যাওয়ার কারণে মাথা ব্যথা হয়। তো এটা একটু ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট, যে এটা চোখের প্রবলেম নাকি প্রবলেম। দেখা গেল আমাদের কাছে আসলে আমরা আমরা হচ্ছে গিয়ে ওয়ার্কআউট করে দেখি কোনো প্রবলেম আছে কিনা, নাহলে পরবর্তীতে আমরা বলি একটু চোখটা দেখে নিয়ে আসেন, অন্তত রিফ্রাকশন আর আইওপি যেটা বলি, ইন্ট্রা অকুলার প্রেশার, তো ওইটা একটু মেপে নিয়ে আসলো। এটা গেল চোখে। আর দাঁতের যে ব্যথাটা, দাঁতের ব্যথার সাথে আমাদের যেটা অনেক সময় মেলে সেটা হচ্ছে আমরা এই জায়গাতে ব্যথা বলি টেম্পোরাল আর্টারাইটিস। বিশেষ করে এটা তো বয়স্কদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে হয় কি অনেক সময় দেখা যায় টেম্পোরাল রিজনে ব্যথা হয়। হ্যাঁ, টেম্পোরাল রিজনে ব্যথা হয়, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে পেইন। এটা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে পেইন। জয়েন্টের পেইনটা আমরা কি জয়েন্টের পেইনটা কি বুঝবো, যেমন খেতে গেলে ব্যথা হচ্ছে, মুখ হা করলে বা ইয়ে করলে ব্যথা হচ্ছে, এই জয়েন্টে ব্যথা হয়। এটা যদি হয় তাহলে বুঝবো না তার কোনো এখানে জয়েন্টের সমস্যা আছে। এটা একটা মানে হয়তো দাঁতের ডাক্তারের কাছে গেল, কিংবা ওএমএস সার্জন, মানে ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, ওদের কাছে গেল। আবার অনেক সময় দেখা যায় দাঁতের দাঁতের ব্যথা কিন্তু দাঁতের এখানে থাকে, বা অনেক সময় এদিক থেকে পিছনে আমরা যেটা বলি ট্রাইজেমিনাল নার্ভ, ফিফথ নার্ভ, সেটার কারণে কিন্তু এই রিজনে ব্যথা হয়, এই রিজনে জাস্ট মুখের চারপাশে ব্যথা। এবং দাঁতের কারণে ব্যথা হচ্ছে, দাঁত নড়ছে, কিংবা কোনো দাঁতের প্রদাহ হয়েছে, বা দাঁত থেকে কোনো ইয়ে আসছে, সে যে ব্যথাগুলো অনেক সময় এদিক থেকে পিছনের দিকে ঘাড়ের দিকে কিন্তু রিলেট করতে পারে, যেটা ট্রাইজেমিনাল সাপ্লাই দেয়। সো এরকম ধরনের সমস্যা হলে বা দাঁতের কোনো ইয়ে থাকলে তখন সে ডাক্তারের কাছে যাবে। তবে এখানে একটা জিনিস আছে ইম্পর্টেন্ট, অনেকে আবার দেখা যাচ্ছে যে মানে তার হেডেকটা হচ্ছে হচ্ছে এই রিজনে, অনেক সময় দাঁতের এই রিজনে হচ্ছে, কিন্তু এখানে বয়স্ক পেশেন্ট এই রিজনে হচ্ছে, চোখে ঝাপসা দেখছে হঠাৎ করে, হঠাৎ করে এই ব্যথা হঠাৎ করে হয় প্রচন্ড, এই জায়গাতে ব্যথা টেম্পোরাল, এবং চোখে সে ঝাপসা দেখে। এটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে টেম্পোরাল আর্টারাইটিস হতে পারে। সে দেখা গেল দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছে, এরকম আমরা পেশেন্ট পাই, দাঁতের ডাক্তারের কাছে গেছে, বাট তার দাঁতের ওষুধ দিয়ে বা ইয়ে করে ব্যথা কমছে না। তখন এটা কিন্তু মানে নিউরোলজি দেখতে হয়। এটা এক ধরনের ভাস্কুলাইটিস বলি আমরা, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এটা বিশেষ করে
যারা 50, আমরা একটা রেড ফ্ল্যাগ সাইনের মধ্যে কিন্তু একটা হুম পয়েন্ট হুম। আছে যে যাদের বয়স 50-এর বেশি, এরকম টেম্পোরাল লিজনে ব্যথা হঠাৎ করে চোখে ঝাপসা দেখছে, তাদের কিন্তু এই টেম্পোরাল আর্টারিটিস ভাস্কুলারিটিস হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ আর কি ইনফরমেশন। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান আসাদ। আপনারা যারা আমাদের এই সেশনে জয়েন করেছেন আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, আমাদের সাথে জয়েন করেছেন ডক্টর আসাদুজ্জামান আসাদ। আসাদুজ্জামান আসাদ একজন নিউরোলজি বিশেষজ্ঞ। কথা বলছি আমরা মাথা ব্যথা নিয়ে। আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে চ্যাট বক্সে আপনাদের প্রশ্নগুলো লেখার জন্য, এবং আমরা আমাদের মেইন ডিসকাশনের শেষে আবার আমাদের আহ প্রশ্ন উত্তর সেশনগুলোতে চলে যাব। ডক্টর আসাদ, আপনি যেটা বলছিলেন যে মাথা ব্যথার ডিফারেন্ট পার্থক্য কথাগুলো বলছিলেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি আপনাকে বলি, আপনি এখানে অনেকেই ফার্মেসি থেকে জয়েন করেছেন, বা আমরা বাড়িতে যেটা করি যে মাথা ব্যথা হলে আমরা প্যারাসিটামলটা খাই। এখন মাথা ব্যথা হলে কখন পর্যন্ত আমি আসলে প্যারাসিটামল না খেয়ে আমার ব্যথাটা সারবে, বা আসলেই মাথা ব্যথা হলে আমার প্যারাসিটামল বা এই ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, এখানে যেটা হচ্ছে কি, মাথা ব্যথা যদি হয়, মাথা ব্যথার ক্ষেত্রে ম্যাক্সিমাম মাথা ব্যথাই কিন্তু হচ্ছে গিয়ে আমার টেনশন টাইপ অথবা হতে পারে মাইগ্রেন টাইপ ব্যথা। তো এগুলোতে ফার্স্ট লাইন অফ চিকিৎসা আমরা যেটা বলি বা অ্যাকিউট ম্যানেজমেন্ট, যে প্রথম দিকে ব্যথা কমানোর জন্য সাথে সাথে যে ওষুধটা দেওয়া, সেটা কিন্তু একদম আমরা শুরু করি প্যারাসিটামল থেকেই। হ্যাঁ, প্যারাসিটামল দিয়ে যে ব্যথাটা কমে যায়, তখন আমরা আস্তে আস্তে এগুলি প্যারাসিটামল দিয়ে আমরা প্রথমে দিয়ে থাকি। প্যারাসিটামল যতগুলো ব্যথানাশক ওষুধ আছে তার মধ্যে মোটামুটি প্যারাসিটামল একটু সেফ। যদি তার কোনো লিভারের সমস্যা না থাকে বা অন্যান্য অ্যাকিউট কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু প্যারাসিটামল মোরলেস সেফ ড্রাগ। তো এখানে যারা ফার্মেসি আছে তাদেরকে আমি বলবো যে আসলে মাথা ব্যথা হলেই যেন প্যারাসিটামলটা দিয়ে এর বেশি না দেয়। অনেক সময় অনেকে যেটা করে টাফনিল দিয়ে দেয়, টলফেনামিক অ্যাসিড দিয়ে দেয়, বা অন্যান্য ব্যথার ওষুধ আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন দিয়ে দেয়। তো এগুলো দেওয়ার আগে আমার মনে হয় একটু তাকে ইভালুয়েট করা উচিত। কারণ আল্লাহ না করুক যদি এই মাথা ব্যথাটা কোনো কারণে মাথার মস্তিষ্ক রক্তক্ষরণের জনিত কারণে হয়, কিংবা সাবেরাকনয়েড হেমোরেজ বা এই ধরনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের হিতে চেয়ে বেশি ওষুধ দেওয়া উচিত। বাদ বাকিটা একটু ডক্টর দেখিয়ে বা অন্ততপক্ষে নিউরোলজি যদি অ্যাভেলেবল না থাকে, যে কোনো একটা এমবিবিএস ডক্টর দেখিয়ে ইভালুয়েট করে তারপরে ওষুধগুলো দেওয়া উচিত। ওয়েল, সো আমার আরেকটা প্রশ্ন আছে ডক্টর আসাদুজ্জামান আসাদ, সেটি হচ্ছে যে ঘরোয়া পদ্ধতিতে অনেকেই মাথা ব্যথা কমানোর চেষ্টা করে। তো কোন কোন পদ্ধতি আছে যেটাতে আসলে ওষুধ না খেয়েও মাথা ব্যথা কমানো যায়, বা কোন কোন পরামর্শগুলো নিলে আসলে মাথা ব্যথাটা কমানো সম্ভব? আচ্ছা, ঘরোয়া পদ্ধতি বলতে মানে আদার দেন ড্রাগস, লাইফস্টাইল মডিফিকেশন আমরা যেটাকে বলি, আমরা কিন্তু টেনশন টাইপ হেডেক বলি বা মাইগ্রেন হেডেক বলি, এগুলো কিন্তু ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বা প্রথম আমরা যেটা বলি সেটাই কিন্তু নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, বা এটা প্রথম লাইন চিকিৎসা নন ফার্মাকোলজি অথবা লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা বলি না কেন। প্রথম কথা হচ্ছে যে 1 নম্বর, সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম হতে হবে। 6 থেকে 8 ঘন্টা কিন্তু একটা সুস্থ মানুষের ঘুম লাগবে। 6 থেকে 8 ঘন্টা অ্যাটলিস্ট ঘুম লাগবে। 2 নম্বর হচ্ছে যে আমরা তার যেটা হচ্ছে স্ট্রেস বা অ্যাংজাইটি, এগুলোর মধ্যে অনেকেই থাকে, অনেক প্রেশার থাকে, কাজের প্রেশার থাকে। স্ট্রেস বা অ্যাংজাইটিটা একটু কমিয়ে ফেলা, যতটুকু কমানো যায় স্ট্রেস দৈনন্দিন জীবনে, যদি সম্ভব হয় একটু যোগা করা, মেডিটেশন করা, হ্যাঁ, এগুলো করা তাই চাই। এগুলো বিভিন্ন ধরনের কিছু পদ্ধতি আছে দেশে, এগুলো প্রচলিত। আমাদের দেশে ওইভাবে আসলে প্রচলিত না, বাট এগুলো কিন্তু ইফেক্টিভ। 2। 3 নম্বর হচ্ছে যে দেখা যাচ্ছে ঘুমানোর ক্ষেত্রে, বিশেষ করে মাইগ্রেনের ক্ষেত্রে, মাইগ্রেন কিন্তু প্রচন্ড আলো হলে ব্যথা বেড়ে যায়। তো আলোটাকে মোটামুটি অ্যাভয়েড করে চলা। যারা হচ্ছে গিয়ে বিশেষ করে বাইরে কাজ করে বা রোদে কাজ করতে হয়, তারা একটা ক্যাপ ব্যবহার করলো মাথায়, অথবা ছাতা ব্যবহার করলো কোথাও গেলে। কারণ রোদে রোদে গেলে কিন্তু মাইগ্রেন এগুলো অনেক বেড়ে যায়। তারপর কিছু যেমন রিস্ক ফ্যাক্টর আছে, যেমন স্ক্রিনিং টাইম, যাদের স্ক্রিন টাইম অনেক বেশি, স্ক্রিন টাইমটা কমিয়ে ফেলা, বা একদম যদি স্ক্রিনিং টাইমটা কমানো না যায়, সেক্ষেত্রে 20-20 যে ফর্মুলাটা বললাম সেটা মেনে চলা। আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে হাইড্রেটেড থাকা, মানে একটু তরল খাবার খাওয়া, একটু হাইড্রেটেড থাকা। হ্যাঁ, কারণ ডিহাইড্রেশন হলেও কিন্তু মাথা ব্যথা হয়। এই যে মাইগ্রেন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিক সময় যদি কেউ না খায়, বিশেষ করে ক্ষুধা লাগলে কিন্তু মাইগ্রেন একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, তখন মাইগ্রেন টেনশন ডায়াবেটিক গুলো কিন্তু বেড়ে যায়। বিশেষ করে রোজার সময় দেখবেন, আমাদের একদম যখন আমরা রোজা শেষ শেষ বিকেলের দিকে বা একদম ইফতারের আগে আগে, তখন কিন্তু আমাদের অনেক সময় এটা কেন হয়, ওইটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার কারণে মাথা ব্যথাটা হয়। আমাদের রক্তে শর্করা লেভেলটা কমে যায়, যে পরিমাণটা সেটা কমে যায়। তো একটু সময় মতো খাবার খাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময় মতো খাবার খাওয়া। অনেকে দেখা যায় যে মল ব্যবহার করে বা ইয়ে ব্যবহার করে, এগুলোর আসলে সাইন্টিফিক্যালি খুব বেশি রোল নাই। এগুলো দেখা যাচ্ছে কিছু কিছু রোল আছে, বাট ওরকম করে খুব বেনিফিটেড না এগুলো আসলে।
যেটাকে আমরা বলি প্লাসিবো কিছু ইফেক্ট থাকে, হ্যাঁ, যার কারণে অনেকে দেখা যায় নিক্স ব্যবহার করে, মাথায় ব্যবহার করে, সেগুলো অনেক সময় টেনশন টাইপ যে হেডেকটা আছে সেটার জন্য কাজ করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, মাথা ব্যথার কারণটা কি আমাকে সেই কারণটা খুঁজে বের করা এবং সেই কারণটাকে চিকিৎসা করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নর সম্মুখীন এখন আপনাকে হতে হবে, যেটা সবসময় আমি করার চেষ্টা করি, যে একজন রোগীকে কখন আসলে এমআরআই বা সিটি স্ক্যান করতে দিতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা দেখেছি অনেক সময় গ্রামের রোগীরা তারা বুঝে উঠতে পারেন না, কন্টিনিউয়াসলি ওষুধ খেয়েই যাচ্ছে, তো কখন সিটি স্ক্যান বা এমআরআইটা আমাদেরকে করতে হয়? আচ্ছা, এখানে সিটি স্ক্যান বা এমআরআই হচ্ছে করতে বলবো আমরা তখনই যদি, যে মাথা ব্যথা আমরা বলি, মাথা ব্যথার সাথে রেড ফ্ল্যাগ সাইন বা লাল পতাকা চিহ্ন যেটা বলা হয়, সেগুলো যদি থাকে, হ্যাঁ, সেগুলো যদি থাকে অবশ্যই তার সিটি স্ক্যান করতে হবে। তো এখন এই মাথা ব্যথার সাথে রেড ফ্ল্যাগ সাইন গুলো কি কি? এটা হচ্ছে যদি তার দেখা যাচ্ছে যে প্রথমে তার হচ্ছে মাথা ব্যথা সাডেন, মানে অনেক হঠাৎ করে তার মাথা ব্যথাটা শুরু হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা, এই মাথা ব্যথাটা তার লাইফের আগে কখনোই হয় নাই। এটা আমরা বলি যে থান্ডার ক্লাব লাইক হেডেক, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা, সাথে বমি হচ্ছে, ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, ঠিক আছে, অনেক সময় দেখা গেল যে অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে রোগী। এরকম এটা যদি হয় তাহলে বুঝতে হবে এটা 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 একটা বলা হয় সাবআরাকনোয়েড হেমোরেজের কারণে এরকম হতে পারে। থান্ডার ক্লাব হেডেক বলি আমরা, প্রচন্ড মাথা ব্যথা, এটা গেল একটা। দুই নম্বর হচ্ছে যদি মাথা ব্যথার সাথে তার জ্বর থাকে, তার ওজন কমে যাচ্ছে, গায়ের র্যাশ আছে, আহ, হচ্ছে, বা মাথা ব্যথা কমছে না কোনোভাবে প্যারাসিটামল খেয়ে বা অন্যান্য ব্যথানাশক খেয়ে, সেক্ষেত্রে কিন্তু তার একটা সিটি স্ক্যান করতে হবে। তারপর দেখা যাচ্ছে যদি তার কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, নিউরোলজিক্যাল ডেফিসিট মানে আমরা কি বুঝি? নিউরোলজিক্যাল ডেফিসিট বলতে বোঝাচ্ছে যে মাথা ব্যথা আছে, সাথে তার কথা জড়িয়ে যাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে কোনো এক পাশ, হাত বা পা কোনো এক পাশ অবশ হয়ে গিয়েছে, কিংবা দেখা যাচ্ছে যে তার মাথা ব্যথার সাথে মাথা ঘুরছে, বমি হচ্ছে, তারপর চোখের পাতা পড়ে গেছে, হ্যাঁ, এক পাশ পড়ে গেছে বা দুই পাশে চোখের পাতা পড়ে গেছে, চোখের পাতা উঠছে না, কিংবা দেখা যাচ্ছে চোখে হঠাৎ করে সে দেখছে না, মাথা ব্যথার সাথে চোখে দেখছে না, এই যে এগুলো এগুলো থাকলে কিন্তু তার অবশ্যই একটা সিটি স্ক্যান করতে হবে। তারপর যদি দেখা যাচ্ছে তার মাথা ব্যথাটা এরকম হয়, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্যাটার্নটা কিরকম? আগে মাথা ব্যথাটা দেখা যেত হয়তো দিন সকালবেলা হতো না, আগে সন্ধ্যায় হতো বা রাতে হতো, ঘুম থেকে ওঠার পরেই মাথা ব্যথা হচ্ছে, সামনে ঝুঁকলে মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার সাথে বমি হচ্ছে, সকালবেলা, রাতের বেলা মাথা ব্যথা থাকে না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে মাথা ব্যথা হচ্ছে, এটা এটা হতে পারে ব্রেনের প্রেশার বেড়ে গিয়ে, কিংবা যদি কোনো ব্রেন টিউমার হয়, সে ধরনের মাথা ব্যথা গুলোর প্যাটার্নটা কিন্তু অনেকটা এরকম হয়। আরেকটা যেটা বললাম, কারো বয়স যদি 50-এর বেশি হয়, হঠাৎ করে তীব্র মাথা ব্যথা, যে মাথা ব্যথার আগে কখনো সে ফেস করেনি, এই যে পয়েন্ট গুলো বললাম, এগুলোকে বলে রেড ফ্ল্যাগ সাইন, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই তার একটা সিটি স্ক্যান তাহলে করতে হবে। অবশ্যই মাথা আমাদের ব্যথার সিটি সাথে স্ক্যানটা খিঁচুনি কিন্তু থাকে, খিঁচুনি কিছুই থাকে, এটা থাকতে হবে। গুরুত্বপূর্ণ, খিঁচুনি থাকে। ডক্টর আসাদ, আমার আরেকটা জানার প্রশ্ন, সেটা সাধারণ মানুষ যেটা করে যে স্পেশালি অনেক সময় দেখা যায় যে যে সকল মহিলারা মেনোপজে চলে যান, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, এই সময় তারা একটা হট ফ্লাশ সিনড্রোম, সেখানে তারা একটা মাথা ব্যথা ফিল করেন। তো এই ধরনের অনুভূতিগুলো আসলে কেমন হয় যে 45 বা 46 বা 47 বছর বয়স, এই সময় একটা তারা মাথা ব্যথা, মাথা ঘোরা, এই ধরনের জিনিসপত্র তাদের হয়, এক্ষেত্রে তাদের করণীয় কি এবং এই ব্যথাগুলো আসলে কেন হয়? আচ্ছা, হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন। আমাদের দেখা যাচ্ছে যে ডে টু ডে লাইফের প্র্যাকটিসে আমরা এই পেশেন্ট গুলো অনেক বেশি পাই, বিশেষ করে এই এজটা 40 to 50 এইজ এর বয়স। আসলে মাসিক বন্ধ হওয়ার আগে যেটা হচ্ছে হরমোনাল কিছু চেঞ্জ হয়, স্ট্রোজেন লেভেলটা কমে যায়। সো এই সময়টাকে বলে আমরা ক্লাইমেক্ট্রিক পিরিয়ড, বিশেষ করে মাসিক বন্ধ হওয়ার আগের 2 বছর বা পরের 2 বছর, এই সময়টাতে হরমোনাল ডেফিসিয়েন্সি তৈরি হয়, যার কারণে তার হট ফ্লাশ হয়, মাসেল টেনশন বাড়ে, বিশেষ করে তারপর অ্যাংজাইটিটা হয়, মানে হঠাৎ করে তার লাইফে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে যে যেটা ছিল একটা, তখন এটা কিন্তু তার মানিয়ে নিতে একটু কষ্ট হয়, সেটার কারণে কিন্তু সে কিছু ডিপ্রেশন তার কাজ করে। এই ডিপ্রেশনের কারণেই এটা সাধারণত ম্যাক্সিমাম যে এই ক্ষেত্রে যে হেডেক গুলো হয় সেগুলো হচ্ছে টেনশন টাইপ হেডেক। তো অ্যাকচুয়ালি এগুলোর জন্য আসলে কাউন্সেলিং দরকার, রোগী একটু বলা যে এই সময়ে যে আপনার প্রবলেম হচ্ছে এটা আসলে স্বাভাবিক, এটা মোটামুটি সবারই মোরালেস কম বেশি হয়ে থাকে। তো এটার জন্য আমরা তো মাথা ব্যথার চিকিৎসা দিবই, পাশাপাশি যদি অনেক সময় কারো কারো ক্ষেত্রে অনেক সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি লাগে, হ্যাঁ, সো সেটা সেটা যদি লাগে তো সেটা দিয়ে দিলে অনেক সময় এখান থেকে মাথা ব্যথা থেকে মোটামুটি একটা ভালো রেসপন্স পাওয়া যায় বা মাথা ব্যথা কম হয় আর কি। শিশু এবং বয়স্ক মানুষ, যেটা আপনি সবসময় বলছেন যে অ্যালার্মিং সিমটমস গুলো, স্পেশালি বয়স্ক মানুষের কথা তো আমরা শুনলাম, বাচ্চাদের ক্ষেত্রে মাথা ব্যথা কি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হওয়ার অবশ্যই, সম্ভাবনা আছে কিনা? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। বাচ্চাদের মাথা ব্যথার কমন কারণ হচ্ছে গিয়ে যে আমি যেটা বলছিলাম, এর আগে বলেছি, সেটা হচ্ছে যে রিফ্রাকশন, মানে চোখের যে প্রবলেমটা, ইভেন এইটা একটা গেল। তারপর হচ্ছে যে স্ট্রেস, বাচ্চাদের কিন্তু অনেক স্ট্রেস থাকে, বিশেষ করে আজকালকার বাচ্চাদের অনেক পড়াশোনার চাপ থাকে, সেই চাপ থেকে কিন্তু তার টেনশনটা হেডেক হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কিন্তু অনেক সময় বলে যে আমার মাথা ব্যথা সকালবেলা করছে, কিছু চাইল্ডহুড টিউমার থাকে মাথায়, ব্রেন টিউমার, এগুলোও কিন্তু খুব বেশি আনকমন।
দেখা যাচ্ছে না সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে। তো বাচ্চাদের ক্ষেত্রে যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে মাথা ব্যথা কমপ্লেন করে, সাথে তার বমি থাকে, এবং কখনো কখনো দেখা যাচ্ছে খিঁচুনি হচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, এগুলো যদি থাকে তাহলে মানে কোনো ধরনের কোনো ডিলে না করে একজন নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে। কারণ তার আসলে একটা সিটি স্ক্যান এই মুহূর্তে খুবই জরুরি। আর বয়স্কদের ক্ষেত্রে যেটা বললাম, বয়স্কদের ক্ষেত্রে কিন্তু যেগুলো আগে রেড ফ্ল্যাগ সাইন সেগুলো, প্লাস যাদের বয়স 50-এর বেশি, তাদের এমন একটা মাথা ব্যথা হচ্ছে হঠাৎ করে যে মাথা ব্যথা এখনো হয় নাই, এগুলো ক্ষেত্রে কিন্তু আমরা তখন একটা স্ক্যান করি, স্ক্যান, সিটি স্ক্যান করি। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদ। মাথা ব্যথা হলে মানুষ কফি খায়, চা খায়, অনেক সময় সেগুলো খেলে মানুষের মাথা ব্যথা করে। মানুষের একটা কনসেপ্ট আছে যে আমি চা খেলাম, আমি কফি খেলাম, আমার মাথা ব্যথাটা কমে গেল। আসলে কফি বা চায়ের সাথে মাথা ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আছে। আমাদের যে গবেষণাপত্র গুলো আছে বা আমরা যেগুলো মানে জার্নাল টার্নাল ঘেটে দেখছি, এগুলোতে যেগুলোতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইগ্রেন হেডেক কিন্তু কফি খেলে ট্রিগার করে, হ্যাঁ, বাড়ে। ঠিক আছে, কারণ ক্যাফেইন যুক্ত খাবার যেগুলো আছে, বিশেষ করে চকলেট, তারপর হচ্ছে কফি, চা, এগুলো খেলে কিন্তু মাইগ্রেন হেডেকটা বাড়ে। এই জন্য আমরা সাধারণত যাদের মাইগ্রেন থাকে তাদেরকে বলি একটু কফি, চা একটু অ্যাভয়েড করতে। হ্যাঁ, কিন্তু যাদের ধরেন টেনশন টাইপ হেডেক, যেটা টেনশন টাইপ হেডেক কিন্তু অনেক সময় দেখা যায় চা কফি খেলে একটা সুদিং ইফেক্ট, বিশেষ করে লাল চা বা রুটি খেলে অনেক সময় কমে যায়। হ্যাঁ, কমে যায়। আর সাধারণত আমরা বলি যে রাতের বেলা, মানে রাতের বেলা মধ্যে সূর্য ডোবার পরে যে কোনো ধরনের চা কফি থেকে বিরত থাকতে, এটা আসলে স্বাস্থ্যকর যে কোনো, মানে এটা স্বাভাবিকভাবে যে কোনো মানে স্বাভাবিক, শুধু মাথা ব্যথা না, যে কোনো ধরনের ইয়ের জন্য, বিশেষ করে সন্ধ্যার পরে ক্যাফেইন নিলে ঘুম হয় না, ঘুম না হলে কিন্তু স্লিপ ডিপ্রাইভেশন থেকে মাইগ্রেন ট্রিগার করে, ট্রিগার করে। এই জন্য যথাসম্ভব পরিমিত পরিমাণে খাবে, বেশি না। যাদের মাইগ্রেন থাকে তারা একটু কফিটা অ্যাভয়েড করবে। আমার কাছে দুইটা প্রশ্ন আছে, আমি এই প্রশ্নটা করে নিতে চাচ্ছি আপনার কাছে। একজন আমাদের ভদ্রলোক ফার্মেসি থেকে প্রশ্ন করেছেন, তার নাম হচ্ছে মুসলিমা ফার্মেসি, নাটোর থেকে। তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, পেটে গ্যাস হলে কি মাথা ব্যথা হতে পারে কিনা? আচ্ছা, 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 পেটের গ্যাস এটা একটা টোটাল আলাদা এন্টিটি। এটার সাথে আসলে মাথার সম্পর্ক নেই। তবে হ্যাঁ, পেটে গ্যাস নিয়ে যদি কেউ খুব টেনশন করে, হ্যাঁ, অ্যাংজাইটিতে ভুগে ডিপ্রেশনে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তার ওখান থেকে টেনশন টাইপ হেডেক হতে পারে আর কি। ঘুরিয়ে বলা, বাট ডিরেক্ট কোনো সম্পর্ক নেই অ্যাকচুয়ালি পেটের ডিরেক্ট গ্যাস। কোনো সম্পর্ক অ্যাকচুয়ালি নাই। গ্যাস যে টার্মটা, এই গ্যাস হুম। টার্মটা কিন্তু একটা ভেগ টার্ম। হ্যাঁ, আমরা আসলে গ্যাস ডাক্তারিতে আমরা কিন্তু আসলে গ্যাস বলি না। আমাদের যেটা হতে পারে আসলে ডিসপেপসিয়া হতে পারে, ব্লটিং হতে পারে, রাইট। পেটটা ভার ভার লাগে, রাইট। তো গ্যাসটা টার্মটা একটু তো আমি একটা তার বিস্ময় ভাষায় বলছিলাম, মানে সাধারণ মানুষ যেটা বলে আর কি, গ্যাস। তো আপনারা সবাই জানলেন যে গ্যাস বলতে আসলে কিছু না, এক্সিস্ট করে না কিছু না। মেডিকেল সায়েন্সে। তিনি আরেকটা প্রশ্ন করেছেন। আমি আপনার, যেহেতু এই আলোচনাটা নিয়ে আমরা আলোচনাগুলো করছি, যে মাথা ব্যথা হলে প্রায় মাঝে মাঝে টলফেনামিক অ্যাসিড, যেটা টাফনিল নামে বাজারে পরিচিত, বা মাইগ্রেনিল সেবন ক্ষতিকর কিনা? যদি ক্ষতিকর হয় তাহলে সেটা কেমন ক্ষতিকর? আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এখানে আমি কিছু ইনফরমেশন দেওয়ার আছে আমি দর্শকদের উদ্দেশ্যে। এটা হচ্ছে টাফনিল বা টলফ্যামিক, এটা কিন্তু একটা ব্যথানাশক ওষুধ এবং একটা এনএসাইড বলে এটাকে, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে গবেষণাপত্রগুলোতে দেখা গেছে যে এই ব্যথানাশক ওষুধ কিন্তু মাসে নট মোর দেন 22 উইকস, 2 সপ্তাহের বেশি কোনোভাবেই খাওয়া উচিত না। টানা টানা না, মানে খাওয়া উচিত না, মাসে 30 দিনের মধ্যে 14 থেকে 15 দিন ম্যাক্সিমাম খাওয়া উচিত। কারণ কি, এই টাফনিল বা ব্যথানাশক ওষুধ খেলেও কিন্তু এমওএইচ হয়, মেডিকেল ওভারডোজ, মেডিকেল ওভার ইউজ হেডেক যেটাকে বলি আমরা, মেডিকেশন ওভার ইউজ হেডেক, এই টাফনিল থেকে কিন্তু হতে পারে। এই টাফনিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা মাসে আহ, মানে 2 সপ্তাহের বেশি টাফনিল বা ব্যথানাশক ওষুধ খায়, তাদের কিন্তু এটা হয়। মাথা ব্যথা শুধুমাত্র মাথা ব্যথার ওষুধের কারণে হচ্ছে, এটাকে বলে মেডিকেশন ওভার ইউজ হেডেক। টাফনিলের কারণে হয়। তাছাড়া দেখা যাচ্ছে যে আরো ট্রিপটান কিছু থাকে, ট্রিপটান আমরা সাধারণত বলি যে 10 দিনের বেশি ব্যবহার না করতে। হ্যাঁ, তো এগুলো আসলে বেশি ব্যবহার করতে হয় না। আর এছাড়াও যেহেতু টাফনিল একটা এনএসআইড বা ব্যথানাশক ওষুধ, এটার কিন্তু সাইড এফেক্ট আছে। লাইক অনেক সময় দেখা গেল কিডনির ক্ষতি করতে পারে, লিভারের ক্ষতি করতে পারে, বা ওই যে বলছিলেন একজন গ্যাসের আলসার হতে পারে কিন্তু বেশি ব্যথানাশক ওষুধ খেলে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, পেটে ব্যথা এগুলো হতে পারে। সো এগুলো কিন্তু বুঝে শুনে খেতে হবে, ডক্টরের পরামর্শ ছাড়া আসলে এগুলো ওষুধ খাওয়া উচিত। যে আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, সেটি হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন, অর্ধেক মাথা ব্যথার বা আধ কপালি হওয়ার আসলে কারণ কি? অনেকের আধ কপাল আচ্ছা, হয়, এটার কারণ কি? সেটাই বলছিলাম আমরা আমরা যেমনটি বলছিলাম প্রথম দিকে, যে এক পাশে ব্যথা হচ্ছে, সাথে তার ফোটোফোবিয়া, আলোতে সমস্যা হচ্ছে, ফোনোফোবিয়া, কথা বলে সমস্যা হচ্ছে ফোনে, বা শব্দ থেকে ব্যথাটা বেশি হচ্ছে, এরকম কিন্তু মাইগ্রেন হতে পারে। এটা কিন্তু মাইগ্রেনের একটা ব্যথার প্যাটার্ন এরকম। আবার দেখা যায় অনেক সময় সাইনোসাইটিসের ব্যথা এরকম হতে পারে, লাইক এক পাশের সাইনাস, তার ফ্রন্টাল সাইনোসাইটিস, সেইখানে প্রদাহ হয়েছে এক পাশে, সেটার কারণে কিন্তু এটা হতে পারে। তো এটা একটু ডিফারেন্সিয়েট করতে হবে ক্লিনিক্যালি। এটা আমরা যারা নিউরোলজিস্ট আছি বা যারা আমরা এটা নিয়ে কাজ করি, তারা কিন্তু দেখে এগুলো ডিফারেন্সিয়েট করতে পারে, বা হিস্ট্রি নিয়ে বা আরো কিছু করে আর কি।
আমাদের কাছে আরো দুটো প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে। যে রাজীব মোহাম্মদ খান প্রশ্ন করেছেন, স্যার আসসালামু আলাইকুম, মাথার পেছনের দিকে প্রায় সময় আমার ব্যথা হয়, রাতে ভালো ঘুম হলে সকালে এর ব্যথাটা থাকে না, এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, মানে তার রাতে ঘুম হলে সকালবেলা ব্যথাটা থাকে রাতে না। ঘুম হলে তার সকালে ব্যথাটা থাকে না, মানে রাতে সে মাথা ব্যথা নিয়ে ঘুমায়, রাতে ঘুমানোর পর তার সকালবেলা আর মাথা ব্যথাটা থাকে না, সেক্ষেত্রে তার করণীয় কি? হ্যাঁ, এইটা কিন্তু একটা ক্লাসিক্যাল টেনশন টাইপের প্যাটার্ন। লাইক পিছন দিকে ব্যথা হবে, ব্যান্ড লাইক হবে। হ্যাঁ, ঘুম কম হলে মাথা ব্যথাটা হবে এবং ঘুম হয়ে গেলে তার মাথা ব্যথাটা থাকবে না। এটা নিয়ে একেবারেই টেনশনের কোনো কারণ নেই। এটা টেনশন টাইপ হেডেক। এটা যদি পরিমিত ঘুমায়, ঠিক মতো তার হচ্ছে গিয়ে ওষুধ ঠিক মতো হচ্ছে গিয়ে হাইড্রেটেড থাকে, ঘুমটা ঠিক মতো হয়, স্ট্রেস লেভেলটা কমে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু এই ব্যথা অটোমেটিক্যালি কমে যাবে। আর এই ব্যথার কারণে আসলে প্যারাসিটামল ছাড়া খুব বেশি ওষুধ দেওয়ার দরকার নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ব্যথা যদি তার মাসে 2 সপ্তাহের বেশি বা 14 দিন 15 দিনের বেশি হচ্ছে, তখন হয়তো বা কিছু প্রোফাইলেক্টিক ওষুধ নিতে হয়, অ্যান্টিডিপ্রেসেন্ট আমরা প্রেসক্রাইব করে থাকি। সেটা আসলে চিকিৎসকদের মানে প্রপার হিস্ট্রি নিয়ে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তারপর আর কি। এটা এই মাথা ব্যথা নিয়ে খুব বেশি ভয়ের কিছু নেই। ভয় কিছু নেই। আমাদের আরেকটা প্রশ্ন এসেছে যে আসসালামু আলাইকুম স্যার, আমি কাউসার আহমেদ সরোয়ারি, সুখী গ্রাম থেকে। তিনি প্রশ্ন করেছেন, ঠান্ডা বা গরমের উপর মাথা ব্যথা হয় কিনা। আমার মাথা ব্যথা হলে আম্মু গোসল করতে মানা করে, উনি বলেন ঠান্ডা লাগলে ব্যথা বেড়ে যায়, এটা সত্যি কিনা? রাইট, রাইট। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ঠান্ডা গরমের তারতম্যের কারণে কিন্তু মাথা ব্যথা বাড়ে, বিশেষ করে মাইগ্রেন হেডেক। মাইগ্রেন হেডেক যেটা হয় অনেক সময় ঠান্ডা গরমের তারতম্যের কারণে কিন্তু মাথা বেড়ে যায়। বিশেষ করে গরম হলে তো দেখা যায় ভেসো ডাইলেটেড হয়ে যায়। এই যে রোদে যেতে মানা করি আমরা, কারণ অলরেডি ভেসো ডাইলেট মাথা ব্যথার কারণ কিন্তু হচ্ছে রক্তনালীটা তার প্রসারিত হয়ে যায়, প্রসারিত হয়ে স্ট্রেচিং হয়, যার কারণেই মাথা ব্যথাটা হয়। তো গরমের কারণে কিন্তু দেখা যাচ্ছে মাইগ্রেনটা হয়। তো ভেসো ডাইলেটর ইভেন একইভাবে কিন্তু ভেসো কনস্ট্রিকশন হলেও দেখা যাচ্ছে যে মাথা ব্যথা হতে পারে, বিশেষ করে যারা হাই অল্টিটিউড বা হাইপোক্সিয়া বা দেখা যাচ্ছে যাচ্ছে হাইপোক্সিয়ার কারণে কিন্তু অনেক সময় ভেসো কনস্ট্রিকশন হয়, বা অক্সিজেন পৌঁছাচ্ছে না মাথায়, এর কারণেও কিন্তু অনেক সময় প্রচন্ড পরিমাণ ঠান্ডাতেও দেখবেন একটা মাথায় চাপ ধরা ব্যথা অনুভূত হয়। তো এগুলো আসলে স্ট্রেস রিলেটেড বা মাসেল টেনশন জনিত ব্যথা। এগুলো নিয়েও খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই। তবে যদি কারো ঠান্ডা গরমের তারতম্যের কারণে এরকম মাথা ব্যথা হয়, তার উচিত হবে ঠান্ডা বা গরমটাকে অ্যাভয়েড করা, গরম কাপড় পরা। বিশেষ করে গরমের সময় মাথা ব্যথা হলে গরমটাকে ইয়া করার জন্য সে ছাতা ইউজ করতে পারে বা ক্যাপ ইউজ করতে পারে। আর ঠান্ডার সময়ও একই ভাবে ঠান্ডা লাগলে, ঠান্ডার এই ব্যথা থেকে অনেক সময় সাইনোসাইটিস হয় অনেকের ঠান্ডার কারণে। তো এই ঠান্ডার সময় যেটা কমন ব্যথা, সাইনোসাইটিসের যে ব্যথাটা, সেটার কারণে সে ওরকম করে মাফলার বা গরম কাপড় পরবে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আসাদ। আমরা এখন সরাসরি একটু আমাদের যারা জয়েন করেছেন বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, সরাসরি ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের সাথে কথা বলতে চান, তাহলে একটু আপনারা মাইকটাকে আনমিউট করুন এবং আপনার প্রশ্নটি করতে পারেন। আমরা সর্বোচ্চ 3 থেকে 5টি প্রশ্ন নিতে পারবো, কারণ আমাদের হাতে সময় আর 15 মিনিট আছে। কেউ কি কথা বলতে চান সরাসরি ডক্টর আসাদের সাথে? আপনারা আপনাদের মাইকটা ওপেন করে কথা বলতে চান? রবিউল আলম কিছু কথা বলতে স্যার চান, জি। স্যার আমি রবিউল আলম, আমি একটু বলতে চাই এক মিনিট। জি। স্যার একটা একটা প্রশ্ন করতে চাই। আমার জি। আমার জি, sure। এখানে ফার্মেসিতে বিভিন্ন রকমের পেশেন্ট আসে। তারা তো মনে করেন যে এত বলার মানে কথা বলার সুযোগ নেই, তারা সরাসরি এসে মেডিসিন চাচ্ছে। সেক্ষেত্রে কি করা যায় স্যার? দেখা আচ্ছা, যায় যে ব্যথার ধরন কেমন বা আপনাদের লেভেল থেকে ধন্যবাদ। হ্যাঁ, সরাসরি আপনাদের মেডিসিন চাচ্ছে। আপনাদের লেভেল সেক্ষেত্রে থেকে আপনারা সেক্ষেত্রে আপনাদের লেভেল থেকে আপনারা জি যেটা করতে পারেন, ধরেন কেউ যদি মেডিসিন চায়, আমাদের জি দেশে তো আসলে নিয়ম, অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু আছে। ওভার দ্য ওটিসি ড্রাগ যেগুলো বলি আমরা, ওভার দ্য জি কাউন্টার জি ড্রাগ, এগুলো কিন্তু আপনারা জি ফার্মেসি জি থেকে দিতে পারেন এক। কিন্তু জি আপনারা কিন্তু ওভার দ্য কাউন্টার ড্রাগের বাইরের যে ওষুধগুলো, এগুলো কিন্তু আপনার প্রেসক্রিপশন ছাড়া দেওয়া উচিত না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলো জি দেওয়া উচিত না। তো যদি ধরেন কেউ আসে আপনাকে আহ, সেরকম ধরনের ওষুধ চায়, তাহলে ওগুলো তার প্রেসক্রিপশনটা দেখেন, প্রেসক্রিপশন ছাড়া আমরা ওষুধ দিব না। মানে এটাই জি অ্যাকচুয়ালি রুলস, এটাই হওয়া জি উচিত। বিশেষ করে অ্যান্টিবায়োটিক, জি ব্যথানাশক ওষুধ বা কিছু কিছু ক্ষেত্রে ঘুমের ওষুধ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আসলে প্রেসক্রিপশন ছাড়া যেগুলো বড় বড় ফার্মেসি আছে এগুলো কিন্তু মেনটেন করে। হ্যাঁ, বিশেষ করে ঢাকার বড় বড় ফার্মেসি গুলো, এরা কিন্তু আপনি যদি স্যার স্যার হয়তো আমি আমি দিচ্ছি না, দেখা যাচ্ছে যে আমার আমার আরেকজন মতো দিয়ে দিচ্ছে, অনেকে দিচ্ছে। আরেকজন অনেকে দিয়ে দিচ্ছে। দিচ্ছে। এখন আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, এক নাম্বার হচ্ছে জি, প্রেসক্রিপশন এটা ছাড়া তো ওষুধ ঠিক। না দেওয়ার জন্য। একটা জি গেল। জি দুই নাম্বার হচ্ছে যে জি বলবেন যে এই ওষুধটা খেলে, ধরেন আপনার কাছে কি ওষুধ চাইলো, ব্যথানাশক ওষুধ, বলুন এই ওষুধটা কি আপনি যে নিচ্ছেন, এটা কি কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিচ্ছেন? যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেন তাহলে ঠিক আছে, আর যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু এই ওষুধের কারণে কিন্তু অনেক সময় আলসার হতে পারে।
ব্যথানাশক জি হচ্ছে আলসার হতে পারে। জি বা ঘুমের ওষুধ খেলে অনেকে তো ঘুমের ওষুধ মিস ইউজ করে। হ্যাঁ, ঘুমের ওষুধ দিয়ে কিন্তু অনেকে বিশেষ করে ইয়াং জেনারেশনরা অনেকে মানে নেশাও করে। তো বিশেষ করে এই ওষুধগুলো কিন্তু প্রেসক্রিপশন ছাড়া দিবেন না। আর জি ব্যথানাশক ওষুধ আপনি প্যারাসিটামল দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি মানে প্যারাসিটামল তো ওটিসি ড্রাগ, মানে ওটিসি জি জি ড্রাগ যেগুলো জি আছে সেগুলো আপনি জি দিতে পারেন। বাট ওটিসির বাইরে যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু আসলে মানে দেয়া উচিত না। জি ঠিক আছে, জি উচিত না। তো ঠিক আছে। আপনারা যেহেতু আপনি যেহেতু ধরুন আজকের সেশনটা শুনলেন, আপনি অনেক কিছু জানতে পারলেন যে হ্যাঁ, জি টলফেনামিক জি অ্যাসিডটা কিন্তু যখন তখন খাওয়া যাবে না। ধরেন ওই জি রোগীটার অ্যাজমা আছে বা ওই রোগীটার গ্যাস্ট্রিক আলসার আছে, আপনি জানেন না বা জি সে নিজেও জানে না, থাকতে পারে। জি সে টলফেনামিক অ্যাসিড খাইলো, হঠাৎ করে তার আলসার থেকে ব্লিডিং শুরু হয়ে গেল। তার অ্যাজমা আছে, অ্যাজমাটা বেড়ে গেল, কারণ এনএসএড খেলে অ্যাজমা বাড়ে, গ্যাস্ট্রিক আলসার ব্লিডিং রিস্ক বেড়ে যায়, থাকতে পারে। তো এটা যদি থেকে থাকে বাই চান্স যদি সেই ওষুধটা খায়, তাহলে কিন্তু জি তার অনেক বড় ক্ষতি হবে। ঠিক আছে, জি জি তো আমাদেরকে আসলে জানতে হবে কোন জায়গায় কোন ওষুধটা দেওয়া যাবে, এটার চেয়ে জানতে জি হবে যে কোন জায়গায় কোন ওষুধটা দেওয়া যাবে না। জি এইটা জি জানাটা গুরুত্বপূর্ণ। তো আপনারা এজ এ জি ফার্মাসিস্ট আমার মনে হয় ব্যথানাশক ওষুধ আপনারা সবাই জানেন যে এটা কিডনির জন্য ক্ষতিকর, এটা আলসার করে, এটা কিন্তু মানুষ সবাই জানে। তারপর হচ্ছে হাঁপানি বাড়ায় দেয়, এগুলো 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 একটু বলবো। বলার পরে যদি মানে তারা তাদের সেটা হচ্ছে গিয়ে অনেক সময় জোর করতে পারে, বা আপনি না দিলে অন্য, আপনি যেহেতু জানেন আপনি আপনার মতো করে বলবেন। বাকিটা যারা জানে না তারা তো আসলে তাদের জি তো তা তো করবে অবশ্যই। আর কি। জি ধন্যবাদ ধন্যবাদ জি রবিউল ভাই। আমরা একটু জি স্যার। মুসলিমা ফার্মেসি নাটোরের কাছে যাব। যে আপনি আপনার প্রশ্নটা একটু করতে পারেন, একটু আনমিউট করে প্রশ্নটা করবেন কাইন্ডলি। মুসলিমা ফার্মেসি নাটোর, জি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি জানতে চাচ্ছি, হয় ছোট ওয়ালাইকুম বাচ্চারা, সালাম। ছোট বাচ্চা আপনার হলো মাথা ব্যথা নিয়ে আসেন। সেক্ষেত্রে স্যার ছোট বাচ্চাকে আমরা কোন বয়সে কি ঔষধ দিয়ে আমরা মাথা ব্যথার নিরাময় করতে পারি? আচ্ছা, বাচ্চা যে প্যারাসিটামল এসছে, বাচ্চার বয়স কত, বাচ্চার বয়স কত এটা জানতে চাচ্ছি আমি একটু। এটা বিভিন্ন বয়সের বাচ্চা বিভিন্ন সময় আসে স্যার। বিশেষ করে আপনার 5 বছর তার নিচে গুলো তো আসলে মাথা ব্যথা সম্পর্কে তেমন একটা বলতে পারে না। হুম পাঁচ হুম বছর হুম। বা 7 বছর, 5 থেকে 10 বছরের মধ্যে যে সমস্ত বাচ্চাগুলো আছে আচ্ছা, আমি তাদের আমি ক্ষেত্রে কিন্তু আমরা। 5 থেকে 10 বছরের বাচ্চা বা বাচ্চাদের মাথা ব্যথা নিয়ে কিন্তু আমি দুটো কথা বলেছি, আপনি কি শুনেছেন কি বলেছি আমি? না, আমি সেই বিষয়গুলো হয়তো শুনে নাই স্যার। আমি, আমার নেটওয়ার্ক শুনেন না, আচ্ছা সমস্যা আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি যদি না শুনে থাকেন আসলে আমি স্যার, আপনার আপনার জন্য আমি আর একটু বলছি আমি সংক্ষেপে। সেটা হচ্ছে এই বয়সে বাচ্চাদের মাথা ব্যথার সবচেয়ে কারণ হচ্ছে কমন, একটা হচ্ছে চোখের কারণ, মানে চোখের রিফ্রাকশন জনিত সমস্যা এক। 2 নম্বর কারণ হচ্ছে স্ট্রেস। দেখা গেল 5 থেকে 10 বছর পড়াশোনার চাপ অনেক বেশি থাকে এখনকার বাচ্চাদের, চাপ এইটা থাকে। দুই দুই 3 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে অনেক সময় বাচ্চাদের চাইল্ডহুড টিউমার বা মাথার ভিতরে অনেক সময় ইয়ে থাকে। তো এই যদি মাথা ব্যথার সাথে মাথা ব্যথা যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হয়, তারপর বমি থাকে, সামনে ঝুঁকলে বাড়ে, সাথে খিঁচুনি হয়, অজ্ঞান হয়ে যাওয়ার হিস্ট্রি থাকে, সেই ক্রম যদি কোনো ধরনের ইয়ে থাকে, আপনারা অবশ্যই তাকে একজন ডক্টরের কাছে রেফার করবেন, নিউরোলজিস্টের কাছে। সেটা হতে পারে চাইল্ড নিউরোলজিস্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পরামর্শ এক। 2 নম্বর হচ্ছে জি যে স্যার। যদি স্ট্রেস জনিত কারণে বা দেখা যাচ্ছে যে তার ব্যথাটা রাতে বেলা ঘুম হচ্ছে না ঠিক মতো, বা চাপ, পড়াশোনার চাপটা বেশি, সে কারণে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্যারাসিটামল পর্যন্ত দিতে পারেন, এর বেশি না। আর বাচ্চাদের ব্যাপারে তো আসলে ওষুধ দেওয়াই উচিত না, কারণ বাচ্চাদের ওষুধের ব্যাপারে ডোজিং এর ব্যাপার আছে। সো এটা জি স্যার। বয়সের সাথে ওজনের সাথে ডোজিং টোজিং এর ব্যাপার স্যাপার থাকে। এগুলো আসলে আমার মনে মনে হয় ডক্টরদের কাছে রেফার করা উচিত, যদি কোনো এমবিবিএস ডক্টর থেকে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আছেন কাজী আব্দুল বারিক। জি বারিক, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আহ, মাথার কাশি দিলে মাথার পিছন দিকে ব্যথা করে, এটার কারণটা কি হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, করণীয় কি? এইটা এটা কিন্তু একটা আমাদের প্রাইমারি হেডেকের একটার মধ্যে আছে, এই যে কাফ রিলেটেড হেডেক। হ্যাঁ, কাফ রিলেটেড বলে এটাকে আমরা প্রাইমারি কাফ রিলেটেড হেডেক। কাশি দিলে এই হেডেকটা হয়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে কাশি দিলে যেটা হয়, অনেক সময় মাসেল টেনশন জনিত কারণে মাথা ব্যথাটা হয়। এটা এক ধরনের প্রাইমারি প্রাইমারি অনেকগুলো হেডেক আছে। যেটা এটা একটা হচ্ছে কি তার একটা এন্টিটি। এইটা নিয়ে খুব বেশি মানে এই মাথা ব্যথার কিছু নাই। এটা দেখা গেল যে কাশি থেকে মাসেল টেনশন হয়, টেনশন জনিত কারণে হয়তো ব্যথা হয়। এটার কারণে ব্যথানাশক ওষুধ যেগুলো আছে প্যারাসিটামল বা এগুলো খেলে কিন্তু ব্যথা কমে যায়। এটা নিয়ে খুব ভয়ের কিছু নেই আর কি কাশি দিয়ে। ঠিক আছে, এটা এক ধরনের প্রাইমারি হেডেক বলি আমি, কাফ রিলেটেড হেডেক। জি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের অডিয়েন্সে কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? আর কেউ কোনো প্রশ্ন কথা বলতে চান বা জানতে চান? আমাদের এখানে অনেকে ডক্টর আছেন, তারা যদি কোনো কোশ্চেন আস্ক করতে চান তারা প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের কাছে।
কেউ কি বলবেন? সামিউজ্জামান সুজন, আপনি জয়েন করেছেন, কিছু বলবেন? আপনাকে শোনা যাচ্ছে না, একটু আনমিউট করতে হবে। আচ্ছা, উনি আসার আগে, কথা বলার আগে আমরা ডক্টর আসাদের কাছে একটু শুনতে চাচ্ছি যে মাথা ব্যথা কি প্রতিরোধযোগ্য? এমন কি কোনো উপায় আছে যে উপায়গুলো গ্রহণ করলে মাথা ব্যথা আসলে সারা জীবনের জন্য থাকবে না? এরকম কি কোনো কিছু আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যেখানে মাথা ব্যথা প্রথমে হচ্ছে আমাকে নির্ণয় করতে হবে যে মাথা ব্যথাটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি। সেকেন্ডারি হেডেকের কিছু কজ থাকে বা ওষুধ থাকে, সেই ওষুধগুলো যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু মোটামুটি মাথা ব্যথা ঠিক হয়ে যায়। এক, দুই নম্বর হচ্ছে হেডেকের ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে যে মাইগ্রেন এবং টেনশন টাইপ হেডেক। টেনশন টাইপ হেডেক তো স্ট্রেস টেনশন এগুলো ইয়ে করলে বা ওষুধপাতি খেলে কিন্তু একেবারেই মোটামুটি ভালো থাকা যায়, ভালো হয়ে যায়। দুই, এরপর আসে মাইগ্রেনের ক্ষেত্রে। মাইগ্রেনের ক্ষেত্রে আসলে মাইগ্রেনে আমরা দুই ধরনের চিকিৎসা ব্যবহার করি, একটা হচ্ছে অ্যাবর্টিভ ট্রিটমেন্ট, একটা হচ্ছে প্রিভেন্টেবল ট্রিটমেন্ট। প্রিভেন্টেবল ট্রিটমেন্টটা হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করি কখন, যখন দেখা যাচ্ছে যে মোটা দাগে যদি বলি মাসে 4 বারের বেশি তার মাইগ্রেন অ্যাটাক হচ্ছে তখন। এই যে চিকিৎসাটা, এটা কি বলি প্রিভেন্টেবল ট্রিটমেন্ট। এটা কিন্তু পসিবল এবং এটা মোটামুটি 6 মাস থেকে 6 মাস বা কিছু কিছু ক্ষেত্রে 1 বছর 2 বছর চিকিৎসা নিলে কিন্তু মাইগ্রেন একেবারে ভালো হয়ে যায়। ঠিক আছে, তার মানে এগুলো কিন্তু প্রতিরোধযোগ্য, ভালো হয়, নিরাময় করা যায় আর কি। সো এটাই হচ্ছে কথা। তবে অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান আসাদ। আমরা আরেকটা প্রশ্ন দিয়ে ফিরবো আপনার কাছে, তার আগে একটু বলে নিতে চাই যে আমাদের এখানে যারা আছেন, সুখী সেবা কেন্দ্র থেকে যারা এখানে যোগদান করেছেন, তারা লোকাল ফার্মেসিতে আছেন এবং আমরা সুখী থেকে কাজ করছি লোকাল ফার্মেসি গুলোকে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে কনভার্ট করার চেষ্টা করেছি। যেটা আপনি অলরেডি মেনশন করলেন যে যদি কখনো ওভার দ্য কাউন্টার ড্রাগের বদলে কোনো রোগীকে অন্য কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে সুখীর অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করে তারা সরাসরি এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিতে পারেন 24/7। এবং সেক্ষেত্রে তারা ইনস্ট্যান্ট কল এমবিবিএস চিকিৎসক আছেন এবং স্পেশালি আপনাদের মতো যারা নিউরোলজিস্ট আছেন তাদের সাথেও কথা বলতে পারেন। তো ডক্টর আসাদ, আপনার পরামর্শ কি এই যে সুখী সেবা কেন্দ্রগুলোতে, ফার্মেসিতে যেহেতু রোগীরা প্রথম আসে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাঞ্চলে, আমরা তাদের এই যে তাদের সমস্যাগুলোকে আমরা সমাধানের জন্য এমবিবিএস ডক্টরের কাছে একটা রেফারেল চেইন তৈরি করছি ডিজিটাল সিস্টেমকে, এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা আমি মনে করি এটা চমৎকার একটা ব্যাপার, কারণ আমাদের দেশে যে প্রবলেম, এই একটা জায়গায় কিন্তু আমরা স্টাক হয়ে আছি, মানে আমরা পারছি না এটা করতে, রেফারেল সিস্টেমটা। লাইক একটা তার প্রথম দিকে এসে দেখা যাচ্ছে যে প্রথমেই তাকে চলে যেতে হবে যে নিউরোলজিস্টের কাছে, প্রথমেই গ্যাস্ট্রোন্টারোলজিস্টের কাছে চলে যাবে। আমার একটু পেটে ব্যথা হচ্ছে, আমি চলে গেলাম গ্যাস্ট্রোন্টারোলজিস্টের কাছে। আমার একটু জ্বর হচ্ছে, আমি চলে গেলাম ইয়ে মেডিসিন স্পেশালিস্টের কাছে। এটা আসলে আমরা আসলে রেফার ওইতে আগাবো। লাইক কিরকম, প্রথমে আমরা যাব হচ্ছে এমবিবিএস চিকিৎসকদের কাছে। এমবিবিএস চিকিৎসকরা যেটা হচ্ছে গিয়ে সর্ট আউট করতে পারবে, সে সেটা চিকিৎসা করে ফেলবে। যখন সে পারবে না তখন সে ফার্দার স্পেশালিস্টের কাছে যাবে, ফার্দার ইভালুয়েশনের জন্য হচ্ছে না বা রেফারেল সিস্টেম না, এটা এটা তো এরকম প্রবলেম, তার প্রবলেমটা আমি ডায়াগনোসিস করলাম। সাপোজ একটা স্ট্রোকের পেশেন্ট, তো সে তখন নিউরোলজিস্টের কাছে রেফার করতে হবে। বা মাইগ্রেনের পেশেন্ট, হ্যাঁ, এটা করতে হবে। দেখা গেল যে তার একটা পেপটিক আছে, তখন তার গ্যাস্ট্রোন্টারোলজিস্টের কাছে রেফার করতে হবে। সো বিষয়গুলো হচ্ছে গাইনির প্রবলেম, তখন গাইনিকোলজিস্টের কাছে রেফার করতে হবে। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যারা প্রাইমারি হেলথ কেয়ার, যারা ফার্মেসি আছে, এনারা কিন্তু পারে। ওনারা কিন্তু একটা ধারণা পেয়ে যাচ্ছে এই যে প্রোগ্রামগুলো হচ্ছে বা বিভিন্ন ধরনের আমরা সেমিনার, সিম্পোজিয়াম, এখন কার যুগে তো ডিজিটাল প্ল্যাটফর্ম, এই সমস্যাগুলো হলে, বিশেষ করে আমি আজকে যে মাথা ব্যথা নিয়ে কথা বললাম, এতে করে কি হবে, মাথা ব্যথার যে প্রবলেম গুলো কোন কোন জায়গায় ড্যান্স থাকে, তাহলে আমাকে নিউরোলজিস্টের কাছে যাইতে হবে। তাহলে এই থাকলে আমি নিউরোলজিস্টের কাছে যাবো। সিম্পল মাথা ব্যথা বা যেগুলো এগুলোর মধ্যে পড়ছে, সেগুলো কিন্তু নর্মাল যারা আছে ওনারাই কিন্তু এগুলো চিকিৎসা করতে পারবে। মানে এই চেইনটা আসলে স্টাবলিশ করাটা, এবং আমি ধন্যবাদ জানাই সুগীকে, গ্রামীণ টেক হেলথকে, যে ওরা এত চমৎকার একটা উদ্যোগ হাতে নিয়েছে যে প্রাইমারি সেকেন্ডারি টারশারি এই স্টেজ বাই চিকিৎসাগুলো বা ডক্টর গুলো রেফারেল সিস্টেমটা করার জন্য। এটা করতে পারলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আসলে রাইট, চেঞ্জ হয়ে যাবে। রাইট, এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, আমাদের সাথে আপনি এত চমৎকার একটা 1 ঘন্টা কাটিয়েছেন। একটু কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, শেষ প্রশ্ন, যে মাথা ব্যথা আসলে সংকেত নয়, কোনো উপসর্গ নয়, মাঝে মাঝে এটা একটা রোগে পরিণত হতে পারে, এই ব্যাপারে আপনার একটা সর্বশেষ উপদেশ জানতে চাই সাধারণ মানুষদের উদ্দেশ্যে, যাতে করে তারা এটা লিসন লার্ন নিয়ে তারা আসলে ঘরে ফিরতে পারেন, যে পুরো সেশনে একটা জিনিস তাদেরকে মনে রাখতেই হবে যেটা আপনি এখন বলবেন, এবং এটাকেই তাদেরকে মেনে চলতে হবে যাতে তারা মাথা ব্যথা থেকে আসলে আহ বের হয়ে আসতে পারেন। আচ্ছা, আমি ধন্যবাদ ডক্টর আলমিন। আমি জাস্ট, আমরা যদি আজকে প্রোগ্রাম সামারাইজ করি তাহলে আমরা দুইটা জিনিস আমরা মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে
যে এটা আমাদের একটা কি মেসেজ বা কি হোম মেসেজ, যেটা কি সেটা কি, সেটাকে আমরা যদি বলি স্নুপ বলতে পারি। স্নুপ, SNPP, এটা কিন্তু আন্তর্জাতিক স্নুপ। এস তে সিস্টেমিক সিমটমস লাইক মাথা ব্যথার সাথে যদি ফিভার বা কি বলে ওজন কমে যাওয়া। এন তে হচ্ছে নিউরোলজিক্যাল ডেফিসিট লাইক মাথা ব্যথার সাথে কথা জুড়ে যাওয়া, হাত এক পাশে অবশ হওয়া, খিঁচুনি হওয়া, চোখ পড়ে যাওয়া। ও ফর হচ্ছে গিয়ে অনসেট সাডেন, হঠাৎ করে খুবই তীব্র মাথা ব্যথা। ওতে হচ্ছে এইজ ওভার হচ্ছে ওভার 50 এজ এর বেশি যদি হয়। পিতে হচ্ছে প্যাটার্ন চেঞ্জ। প্যাটার্ন চেঞ্জটা কি, দেখা গেল যে তার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, আগে যে মাথা ব্যথাটা হতো রাতের বেলা বা দিন সেটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর হচ্ছে। এই পয়েন্টগুলো যদি থাকে, অবশ্যই এবং অবশ্যই আপনার একজন নিউরোলজিস্টের সাথে পরামর্শ গ্রহণ করতেই হবে। এটা হচ্ছে আজকে কি মেসেজ এক। 2 নম্বর হচ্ছে যে অন্যান্য যে মাথা ব্যথাগুলো আছে বা যে মাথা ব্যথাগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা না হলেও চলবে, সেগুলোর জন্য পরিমিত পরিমাণে ঘুমানো, প্রপারলি হাইড্রেটেড থাকা, স্ক্রিনিং টাইম ফোনে কমিয়ে দেওয়া, স্ট্রেস রিলেটেড বা স্ট্রেসটাকে কমানো, হ্যাঁ, বিভিন্ন ধরনের হালকা ব্যায়াম বা এক্সারসাইজ করা, ঠিক আছে। তারপর হচ্ছে ফোন ডিভাইস এগুলো ব্যবহার যতটুকু পারায় মানে পারা যায় কমিয়ে দেওয়া। এই লাইফস্টাইলটা একটু মডিফিকেশন করা, এগুলো করলেই দেখা যাবে যে কিন্তু এই মাথা ব্যথাগুলো কমে যাবে। আমাদের আর আলাদা করে ওষুধের প্রয়োজন হবে না। হ্যাঁ, ধন্যবাদ। আমি জানাই, ধন্যবাদ জানাই সুখী টিমকে এবং আমাকে এখানে অতিথি করার জন্য। এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান আসাদ, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। দর্শক, আপনারা দেখছেন সুখী আমার ডাক্তারের দ্বিতীয় পর্ব। আজকে আমরা কথা বলেছি মাথা ব্যথা নিয়ে, যেখানে আমরা ফোকাস করার চেষ্টা করেছি যে মাথা ব্যথা শুধুমাত্র একটা সংকেত নয়, একটা উপসর্গ নয়, মাঝে মাঝে মাথা ব্যথা অনেক বড় কারণ হয়ে যেতে পারে। আমরা জানার চেষ্টা করেছি মাথা ব্যথার সাথে সাথে কখন ওষুধ খেতে হবে, কখন ডাক্তারের কাছে যেতে হবে, কখন ইনভেস্টিগেশন করতে হবে, কিংবা কখন বাসায় বসেই মাথা ব্যথাটাকে নিয়ন্ত্রণ করা বা নিরাময় করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান আসাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে জানানোর জন্য। সুপ্রিয় শ্রোতী মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ আবারও আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সুখী গ্রামীণ হেলথটেক নিবেদিত আমার ডাক্তার প্রতি সোমবার ঠিক রাত 9টা থেকে 10টায় অনুষ্ঠিত হয় সুখীতে। সেখানে আমরা বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে আসি এবং তাদেরকে কানেক্ট করে দিই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা ফার্মেসি, যাদেরকে আমরা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে কনভার্ট করার স্বপ্ন দেখছি, যাতে করে বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম একটা চেইনের মাধ্যমে চলে আসে এবং প্রত্যন্তের মানুষও যাতে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তার লাইফ স্টাইলটাকে পরিচালনা করতে পারে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সুখী থাকবেন, এবং আশা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানটা দেখতে চোখ রাখবেন সুখী পেজে। আমার ডাক্তার তৃতীয় পর্ব নিয়ে আমরা হাজির হব আগামী সোমবার। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।